শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। এবার ঈদে যারা ছুটি পাবেন তাদের জন্য সুখবর। ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 এপ্রিলের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে ছুটি হচ্ছে 28 মার্চ থেকে একেবারে 5 এপ্রিল পর্যন্ত। দুপুরে প্রধান উপদেষ্টা তেজগাঁয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 3 এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে তা অনুমোদন পায় উপদেষ্টা পরিষদে। এই বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ঈদের ছুটির বিষয়ে অবহিত করেন। জানান, চৈত্র সংক্রান্তিতে এবার 3 পার্বত্য জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তা সহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জেনে নিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টের ছুটি থাকবে। সংস্কার প্রশ্নে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করলো জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বৈঠক করেছে তারা। বিকেল 3টায় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক হয়। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সাথেও আলোচনায় বসবে কমিশন। আজকের বৈঠকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের 166 সুপারিশের মধ্যে 120টিতে একমত এলডিপি আর 42টিতে সম্মত নয় তারা। অলি আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। বিশেষভাবে আনন্দিত যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রথম সভা আমরা করছি, যা এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যার নেতৃত্বে আছেন একজন মহান মুক্তিযোদ্ধা। আবারও আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসবার জন্য। যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি 2 জন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউকে পাবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব বিষয়ক মতামত জমা দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে সংস্কার প্রস্তাব জমা দেয় দলটির প্রতিনিধিরা। এ সময় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছে দল। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় জামায়াত সহায়তা করবে, তবে সব দল সব বিষয়ে একমত হবে এমনটাও সম্ভব নয়। জামায়াতের এই নেতা জানিয়েছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে নির্দিষ্ট সময় নয়, প্রয়োজনীয় সময় দিতে চান তারা। আর এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, 2-1 দিনের মধ্যেই বিএনপির সাথে বৈঠক হবে। নির্বাহী পরিষদেই এই সুপারিশ মালাগুলো কিন্তু বারবার পর্যালোচনা হয়েছে। আমরা সেখানে সংযোজন বিয়োজন করেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি। এটা হচ্ছে বড় কথা। রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। ঘুষ লেনদেনের অভিযোগে করা দুদকের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3 এই রায় ঘোষণা করে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, একটি শিল্পগোষ্ঠী পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি শাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে 1-11 সময় বাদী হয়ে মামলা করে দুদক। তারেক রহমানের আইনজীবীরা জানালেন, বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই, তাই তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই। মাননীয় আদালত সুস্পষ্টভাবে দেখলেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ তথা বাদী পক্ষ যে অভিযুক্তি এনেছেন, তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই। কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তার এলাকায় তাকে মেলাইন করার জন্য এবং আমাদের একই সাথে জনাব তারেক রহমান সহ
বিএনপিকে মেলাইন করার জন্য এই মিথ্যা মামলাটির অবতরণ করা হয়। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে রোববার মতামত জমা দেবে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর বাকিগুলো সংসদের মাধ্যমে চূড়ান্ত করার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এই বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। নির্বাচন নিয়ে দেশ এবং দেশের বাইরে সবার আগ্রহ রয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতাও করতে চায় ইইউ। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয় রাষ্ট্রদূতের সাথে। যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো সব পরিবর্তনের কথা বলছি, আমরা সব সংস্কারের কথা বলছি। পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগী ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেলা 12:30টায় পটুয়াখালী মেডিকেলে তাদের সাথে দেখা করেন নাহিদ সহ জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। ভুক্তভোগীর চিকিৎসার খোঁজ খবর নেন তারা, আর ধর্ষণের ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে সকল ধরনের সহায়তারও আশ্বাস দেন নাহিদ ইসলাম। পরে পুলিশ ও জেলা প্রশাসনের সাথে ধর্ষণের ঘটনায় বিচারের বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। 24 ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি, সেই আসামিকে গ্রেফতার করতে হবে এবং আসামির পরিবার বা আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে, সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনা না আনে, তাদেরকে গ্রেফতার করে বিচারের আনতে প্রশাসন সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। প্রধানমন্ত্রী পদে অবাধ ক্ষমতা রেখে জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এ মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তার অভিযোগ, বিভিন্নভাবে সংস্থার সংস্কার প্রক্রিয়াকে বাধা দানের চেষ্টা চলছে এবং সকালে রাজধানীর সেটআপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল আলোচনায় এসব কথা তিনি বলেছেন। পরাজিত শক্তিরাও সংস্কার বাধাগ্রস্ত করতে তৎপর বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মাজার জিয়ারত করতে পারেন না। নিয়ম নীতি সব ভেঙেই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন। বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি, তারা এটা মনে করে যে এই সংস্কারগুলো অপরিহার্য, সেগুলো বাস্তবায়িত হবে এবং যার মাধ্যমে আমরা স্বৈরাচারের পুনরুত্থান আমরা ঠেকাতে পারবো। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে করা প্রশ্নের উত্তরে এমনটা জানিয়েছেন মুখপাত্র ট্যামি ব্রুস। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গাবার্ডের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় ব্রুস বলেছেন, কোনো দেশেই সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন হোক এমনটা চায় না যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। আমরা যে কোনো দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা মেনে নিতে পারি না এবং বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি, আশা করি এটি অব্যাহত থাকবে। আবারও ফিরে এলাম, সব খবর দেখছেন। বিগত সময় মানুষকে নিছক উন্নয়নের গল্প শোনানো হয়েছে, এবার আর মানুষ তা শুনতে চায় না, এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 প্রকাশ অনুষ্ঠানে এ কথা তিনি বলেছেন।
আরো বলেছেন, পরবর্তী জাতীয় নির্বাচনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা নির্বাচনী ইশতেহারে না থাকলে তা সম্পূর্ণ হবে না আর সেটি গ্রহণ করা হবে না। এতে আলোচকরা জানান, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় দেশের কিছু অবকাঠামো উন্নয়ন হলেও নিম্নবিত্ত সমাজে পিছিয়ে পড়া মানুষের জীবনের উন্নয়ন ঘটেনি। অসুবিধাগ্রস্ত মানুষগুলোকে কিভাবে আমরা যুক্ত করব অর্থনীতি রাজনীতির মূলধারায়, এই আলোচনা আমরা দেখি না। আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। The interim government is set to adopt a whole of society approach to ensure broader participation. While Bangladesh has made strides in integrating SDGs into national policies, there is still a pressing need to ensure that this process is truly inclusive. ঢাকায় বায়ু দূষণের 15% জন্যই দায়ী পুরনো অনিয়ন্ত্রিত যানবাহনের ব্যাপক ব্যবহার। এগুলো ব্যবহার হচ্ছে পেট্রোল ও ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানি, যা দিন দিন বসবাসের অযোগ্য শহরে পরিণত করেছে রাজধানীকে। সকালে প্ল্যানার্স ইনস্টিটিউটে এক পলিসি ডায়ালগে অংশ নিয়ে বক্তারা এসব তথ্য জানিয়েছেন। অভিযোগ করেছেন, এসির ব্যবহার সংক্রান্ত যে নির্দেশনা জ্বালানি মন্ত্রণালয় দিয়েছে তা খোদ অন্যান্য মন্ত্রণালয়গুলোই মানছে না, যার ফলে সাধারণ মানুষ এসব নির্দেশনা কতটা গায়ে মাখবে তা নিয়েই শঙ্কা প্রকাশ করেন বক্তারা। বলেন, বিশ্বের বাসযোগ্য 173টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 168তম। মজা না খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। ব্রাঞ্চ সসের বস। অনুষ্ঠিত হলো জনতা ব্যাংক পিএলসি ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন। বৃহস্পতিবার মতিঝিলের কনভেনশন সেন্টারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেছেন, ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইতিমধ্যে অনিয়ম দুর্নীতি কমিয়ে আনা হয়েছে। ঋণ প্রদানের স্বচ্ছতা জবাবদিহিতা থাকতে হবে। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান এ সময় জনতা ব্যাংকের বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে চলমান আমানত সংগ্রহ কর্মসূচি সফল করার আহ্বান জানান। আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য একটা সেই প্রত্যয় এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সেই জিনিসটার জন্যই এরকম সেই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। গাজায় চলমান ইসরায়েলি হামলায় আরো 85 ফিলিস্তিনি প্রাণ গেল। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর 3 দিনের নৃশংসতায় প্রাণহানি 500 ছাড়িয়েছে। এর মধ্যে 200 জনই শিশু। প্রাণ হারিয়েছেন জাতিসংঘের একজন বিদেশি কর্মী। জোরালো বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চলছে। রাতভর উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া গাজা সিটিতে বোমাবর্ষণ চলে। নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করেছে ইসরায়েল। নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না গাজাবাসী। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাস ইসরায়েলের মধ্যে 1 মাসের ব্যবধানে আবারও শুরু হয় বর্বরতা। এছাড়া আজকে সব খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।